ঔরঙ্গজেব হয়ে উঠেছিল এর কারণ সে শাহজাহানের ঘরে জন্মেছিল, কিন্তু ছত্রপতি শিবাজী মহারাজ তেমন উঁচু বংশের নয়। তারপরেও সে ঔরঙ্গজেবের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তবে আমরা ছত্রপতি শিবাজীর বিষয়ে কম বেশি জানলেও তার ছেলে সাম্ভাজি মহারাজের সম্পর্কে আমরা খুবই কম জানি। সাম্ভাজি মহারাজ পুরো মোগল সাম্রাজ্যের ধ্বংসের পুরো ভিত খুঁড়ে দিয়েছিল। ঔরঙ্গজেব তার উপরে এতটা অত্যাচার করেছিল যে পুরো পৃথিবী কেঁপে উঠেছিল, কিন্তু সে মাথা নত করেনি। তো চলো সেই ইতিহাসটাই জেনে আসা যাক। পানিপথের যুদ্ধে জয়লাভের পর মুঘলরা তাদের সাম্রাজ্য বিস্তারে মেতে ওঠে। প্রায় 100 বছর ধরে মুঘলদের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াতে পারেনি। 1700 শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন সবথেকে নিষ্ঠুর এবং ধর্মপিপাসু রাজা ঔরঙ্গজেব। আর ঠিক এই সময় মারাঠা শক্তিরা স্বাধীন রাষ্ট্র বা স্বরাজ গঠনের চেষ্টা করে চলেছে। সবার মধ্যে এই স্বরাজের বীজ বপন করেছিল ভারতবর্ষের এক অন্যতম বীর যোদ্ধা ছত্রপতি শিবাজী মহারাজ। ঔরঙ্গজেব বারংবার শিবাজী অর্থাৎ মারাঠা শক্তির ওপরে তার আধিপত্য বিস্তারের চেষ্টা করে গেছে, কিন্তু মুঘল মারাঠার অনেক যুদ্ধ হওয়া সত্ত্বেও শিবাজীর বুদ্ধিমত্তা ও চতুরতার জন্য ঔরঙ্গজেব কখনোই জিততে পারেনি। তো 1680 সালে শারীরিক অসুস্থতার জন্যেই ছত্রপতি শিবাজী মহারাজ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর ঠিক ওই সময় দিল্লিতেই সম্রাট ঔরঙ্গজেব অবস্থান করছিল। তো সেনাপতি এসে ঔরঙ্গজেবকে শিবাজীর মৃত্যু সংবাদটি জানায়। তো শিবাজীর মৃত্যু সংবাদ শুনে পুরো রাজসভা উল্লাসে মেতে ওঠে, কারণ শিবাজীই ছিল মারাঠা সাম্রাজ্যের একমাত্র শক্তিশালী খুঁটি। সেটাই যখন নেই, তাহলে মারাঠা সাম্রাজ্য দখল করতে আর বেশি সময় লাগবে না। তো সবাই উল্লাসে মেতে উঠলেও ঔরঙ্গজেব কিন্তু খুশি হয় না। সে আফসোস করে বলে, শিবাজীর মতো এরকম প্রতিপক্ষ শত্রু আমি আর কখনো পাবো না। কারণ তার ইচ্ছা ছিল শিবাজীর মতো পরাক্রমী বীর যোদ্ধাকে যুদ্ধে পরাস্ত করে মারাঠা সাম্রাজ্য দখল করবে, কিন্তু সে আর হলো কই। তো এইদিকে ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি খান জামানকে দেখতে পাই, সে বোরহানপুরে বেশ আনন্দেই আছে, কারণ তারা তো মারাঠা সাম্রাজ্য তুড়ি মেরেই দখল করে নেবে। ওই জন্য সে পুরো নিশ্চিন্তেই ঘুরে বেড়ায় এখন। আর ঠিক তখনই বার্তাবাহক সংবাদ নিয়ে আসে যে একদল মারাঠা সৈন্যরা বোরহানপুরের দিকে হামলা করতে এগিয়ে আসছে। তো এটা শুনে সেনাপতি একটু অবাক হয় এবং তার সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধের দিকে অগ্রসর হয়। তো এইদিকে আমরা মারাঠা সৈন্যদের নেতৃত্ব দিতে দেখি শিবাজী মহারাজের ছেলে সাম্ভাজি মহারাজ। কারণ আগেকার নিয়ম ছিল জানোই যে বাবার মৃত্যুর পরে তার ছেলেই তার সিংহাসনে বসবে এবং সেই রাজা হয়ে রাজ্যের উত্তরদায়িত্ব পালন করবে। সাম্ভাজি সিংহাসনে বসার পরপরই বোরহানপুর দখলের মধ্য দিয়েই তার মুঘল সাম্রাজ্য বিস্তারের সূত্রপাত করেছে। তো মুঘল আর মারাঠা সৈন্যদের মধ্যে তুমুল যুদ্ধ বাধে। তো মারাঠাদের সঙ্গে মুঘল সৈন্যরা পেরে না ওঠায় শেষমেশ ঔরঙ্গজেবের সেনাপতি খান জামান রণক্ষেত্রে নামে এবং সে সবাইকে একে একে মারতে থাকে। একসময় সাম্ভাজির সঙ্গে সে মুখোমুখি হয়। খান জামান সাম্ভাজির সঙ্গে সঠিকভাবে যুদ্ধ না করে তাকে কৌশলে একটা সিংহের খাঁচায় ফেলে দেয়। তো এখানে দেখতে পাই সাম্ভাজি সিংহের সঙ্গে অনেক কৌশলে যুদ্ধ করে এবং একসময় সিংহের মুখ চিরে সিংহটিকে মেরে ফেলে। তো এরপরে সাম্ভাজি খাঁচা থেকে বেরিয়ে এসে খান জামানকে পরাস্ত করে বলে, ছত্রপতি শিবাজী মহারাজ বেঁচে নেই তো কি হয়েছে, তার ছেলে সাম্ভাজি এখনো বেঁচে আছে। মারাঠা সাম্রাজ্যের দিকে কেউ চোখ তুলে তাকালে তার বা তাদের চোখ আমি উফরে নেব। তো বোরহানপুর দখলের পরে সেখানকার সোনাদানা বা ধনসম্পত্তি তাদের সাথে করে নিয়ে যেতে হবে, কারণ শত্রুপক্ষরা যাতে আন্দাজ করতে পারে মারাঠা শক্তি এখনো সেই আগের মতোই শক্তিশালী আছে। তো সবাই বোরহানপুর বিজয়ের আনন্দে মেতে থাকলেও এইদিকে সাম্ভাজি এক কোণে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। সাম্ভাজির সেই ছোটবেলাকার কথা মনে পড়ছে। সে যখন ছোট্ট ছিল তখন তার মা মারা যায়। তার বাবা শিবাজী তাকে বাবা মায়ের স্নেহ দিয়ে বড় করেছে। শিবাজী সাম্ভাজিকে তার মায়ের অভাব কখনোই বুঝতে দেয়নি। তার বাবা তাকে শম্ভু বলে ডাকতো। শিবাজী ছোট্টবেলা থেকেই তাকে সব রকম পরিস্থিতির মধ্য দিয়ে কিভাবে মোকাবিলা করে জয়ী হতে হয় সবকিছুই শিখিয়েছিল। এইসব কথা ভাবতে ভাবতে সাম্ভাজির চোখের কোণায় জল এসে যায়। তো তার মামা শাল লস্কর এসে তাকে সান্ত্বনা দেয়। সাম্ভাজি বলে, আপনি অন্তত আমাকে শম্ভু বলে ডাকেন, আমার শম্ভু ডাকটা শুনতে খুবই ইচ্ছা করে। শাল লস্কর বলে, আমি তোমার মতো তোমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাই, ওই জন্য তোমাকে নাম ধরে ডাকতে আমি পারি না। সাম্ভাজি বলে, আমি তো আপনার মধ্যে আমার বাবা মা দুজনকেই দেখতে পাই। আমার ওপরে যতই বিপদ ঘনিয়ে আসুক না কেন আপনি আমাকে অবশ্যই রক্ষা করবেন, সেটা আমি জানি। শাল লস্কর বলে, আমি অতটা মহান কিনা জানি না, তবে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকবো। তো এরপরে সাম্ভাজি এসে সকল সৈন্যদেরকে বলে, আজকে আমাদের এই বিজয়ের পরেও যদি মুঘলরা যদি আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে আমরা মারাঠা শক্তিরা একজোট হয়ে মুঘল সাম্রাজ্য পুরোই ধ্বংস করে দেব। ছত্রপতি শিবাজী মহারাজের স্বপ্ন স্বরাজ আমরা স্থাপন করেই ছাড়ব। তো পরের সিনে আমরা মারাঠা সাম্রাজ্যের রায়গড় দুর্গ দেখতে পাই। তো রাজসভার সভাসদগণেরা রাজমাতা অর্থাৎ সাম্ভাজি সৎমাকে সাম্ভাজির বিজয়ের কথা জানাচ্ছিল। তো এখানকার যে সভাসদগণেরা আছে তারা বেশি অংশই রাজমাতা অর্থাৎ সোরাবাইয়ের কথাই মেনে চলে।
সোরাবাই সাম্ভাজিকে অতটাও পছন্দ করে না, কারণ সে চায় এই মারাঠা সাম্রাজ্যের রাজার সিংহাসনে তার ছেলে রাম রাজা বসুক। যদিও রাম রাজার এখনো বয়স হয়নি, তবুও সিংহাসনে সোরাবাই সাম্ভাজিকে খুব একটা মেনে নিতেই পারেনি। তো রাজমাতা বলে, সাম্ভাজি যখন ছোট ছিল তখন একবার ঔরঙ্গজেব শিবাজি আর সাম্ভাজিকে একসঙ্গে বন্দী করেছিল। তো কৌশলে শিবাজি আর সাম্ভাজি ঔরঙ্গজেবের বন্দিশালা থেকে কোনো ক্রমে পালিয়ে যায়। তারপরে ঔরঙ্গজেব ঘোষণা করে দিয়েছিল, যদি কোনো বাবা আর ছেলেকে একসঙ্গে দেখো তাহলে তখনই তাদেরকে যেন মেরে ফেলা হয়। তাই শিবাজি আর সাম্ভাজি বুদ্ধি করে দুজন দুই দিকে পালিয়ে গেছিল। আর সাম্ভাজি যাতে মোগলদের হাতে কোনোভাবেই ধরা না পড়ে তার জন্য শিবাজি সাম্ভাজির অন্তিম সংস্কারও করেছিল। আর এই মিথ্যে রটনার ফলে মুঘলরা বিভ্রান্ত হয়ে যায়, আর এর ফলে শিবাজি সাম্ভাজিকে বাঁচিয়ে নেয়। আর এই জন্যই সাম্ভাজি এখন রাজা হতে পেরেছে। তাই সে এই ঘটনাকে তাচ্ছিল্য স্বরে বলে, ভাগ্যে থাকা, লুকিয়ে বেড়ানো, মিথ্যে মৃত্যুর নাটক করা, সে কি করে রাজা হতে পারে? হ্যাঁ, তাই রাজ্যাভিষেক জারি হয়ে থাক না কেন, রাজা তো আমার ছেলে রাম রাজাই হবে। তো এদিকে যুদ্ধ শেষে সাম্ভাজি রায়গড় দুর্গে ফিরে আসে। এই যে তার স্ত্রী ইয়াসবাই, সে সাম্ভাজিকে বরণ করে নেয়। সাম্ভাজির সঙ্গে তার স্ত্রী ইয়াসবাইয়ের সম্পর্ক পুরো বন্ধুর মতো। তাকে সে সখী বলে ডাকে। তার সখী তার চোখ মুখ দেখেই তার মনের কথা বুঝতে পারে। তো রাত্রেবেলা ইয়াসবাই সাম্ভাজিকে নিয়ে তার বাবা অর্থাৎ শিবাজির মুকুট ও পাদুকার কাছে নিয়ে আসে। সাম্ভাজি বলে, আজ যদি বাবা বেঁচে থাকতেন তাহলে ওনার পা ছুঁয়ে আমি আশীর্বাদ নিতাম। আজকে আমার এই আনন্দ সত্যি বাবার কথা মনে পড়ে যায়। তো সে শিবাজির পাদুকা ছুঁয়ে তার বাবার আশীর্বাদ নেয়। তো এরপরের সিনে ঔরঙ্গজেবের রাজসভা দেখতে পাই। বার্তাবাহক এসে বলে, সাম্ভাজি বোরহানপুরের মাটি ছাড়া আর কিছুই অবশিষ্ট রাখিনি, সবকিছুই তারা লুটে নিয়ে চলে গেছে। তো এটা শুনে সভাসদগণ তাচ্ছিল্যের সুরে বলে, মারাঠা সাম্রাজ্যের খুঁটি শিবাজিই তো নেই এখন, ওদের জন্য তো আমাদের সেনাপতি খান জামানই যথেষ্ট। সে কি ঘুমিয়েছিল নাকি যে সবকিছুই দখল করে নিয়ে গেছে? বার্তাবাহক বলে, সেনাপতি সজাগ ছিলেন এবং তাকে পরাস্ত করেই সাম্ভাজি বিজয় লাভ করেছেন। এখন মারাঠা সাম্রাজ্যে শিবাজির ছেলে সাম্ভাজি এখন শিবাজি হয়ে ফিরে এসছে। ঔরঙ্গজেব বলে, শিবাজি তো চলে গেছে, তাহলে তার অস্তিত্ব রেখে গেছে। হ্যাঁ, শিবাজির মৃত্যুর পরে সাম্ভাজি সিংহাসনে বসলেও তার আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক এখনো করা হয়নি। তো আজ সেই অনুষ্ঠান পালন করা হয়। রাজ্যে সবাই খুশি, কিন্তু একজনের মনে শান্তি নেই। হ্যাঁ, রাজমাতাই। তো রাত্রেবেলা রাজসভার বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে সাম্ভাজি খেতে বসেন। সেখানে ইয়াসুবাইয়ের দুই ভাই কানোজি এবং গানোজি উপস্থিত ছিল। তো কানোজি আর গানোজি সাম্ভাজিকে বলে, মারাঠা সাম্রাজ্যের গিরগান অঞ্চলটা আমাদের হাতে দিয়ে দিন, তাহলে রাজ্যের ছোটখাটো প্রবলেমের জন্য আপনাকে বিরক্ত হতে হবে না, আপনি শান্তিতেই স্বরাজ্য স্থাপন করতে পারবেন। সাম্ভাজি বলে, শুধুই একটা অঞ্চল কেন, সম্পূর্ণ মারাঠা সাম্রাজ্যের উন্নতির দিকে খেয়াল রাখাটাই তো আপনাদের ধর্ম। তো কানোজি বলে, আপনার বাবা শিবাজি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মারাঠা সাম্রাজ্যের গিরগান অঞ্চলটি আমাদেরকে প্রদান করবেন। তখন ইয়াসুবাই তার ভাইদের কথাই প্রতিবাদ করে বলে, কিন্তু শিবাজি মহারাজ যে চাইতো তার সাম্রাজ্য অবিভক্ত থাকবে, কাউকে কোনো রাজ্যের দায়িত্ব দিয়ে দিলে সে সেখানে নিজের আধিপত্য ফলাবে, অর্থাৎ নিজের স্বার্থের কথা চিন্তা করবে, পুরো সাম্রাজ্যের কোনো উন্নতি ঘটবে না। তাহলে তখন গানুজি বলে, তাহলে আমাদের বাবাই মিথ্যাবাদী ছিল, না হলে শিবাজি মিথ্যাবাদী, কারণ শিবাজি তো আমাদের বাবার কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিল। তখন সাম্ভাজি এদের উপরে খুবই রেগে যায়। সাম্ভাজি এদের দুজনকে যথেষ্ট সম্মান করত, কিন্তু তার বাবার বিরুদ্ধে এইরূপ নীচ আচরণের জন্য সাম্ভাজি সত্যিই রেগে গেছে। কানোজি আর গানোজির ওপর থেকে তার সম্মানটাও যেন ক্ষীণ হয়ে আসে। তো এইদিকে রাজমাতার ডান হাত আন্নাজি রাজমাতাকে বলে, সম্পূর্ণই রাজ্যময় তো এখন সাম্ভাজির জয় জয় করে মত্ত, এখন আর রামরাজাকে সিংহাসনে বসানো সম্ভব নয়। সাল্লস্কর যদি আপনার পক্ষে থাকতো তাহলে কিছুটা হলেও সম্ভব হতো, তাও তো নেই। তো এখানে আমরা জানতে পারি সাল্লস্কর আসলে সাম্ভাজির নিজের মামা নয়, রাজমাতা অর্থাৎ তার সৎ মায়ের ভাই। আর এইসব কারণেই রাজমাতা সাম্ভাজিকে হত্যা করার ষড়যন্ত্র করতে থাকে। তো তার সবার বিশ্বস্ত লোক বালাজিকে দিয়ে একটা চিঠি লেখায়। তো পরের দিন সাম্ভাজির রাজসভায় তার বার্তাবাহক এসে তাকে জানায় যে ঔরঙ্গজেবের ছেলে মির্জা আকবর তার সঙ্গে দেখা করতে চায়। তো এর কারণ জিজ্ঞাসা করলে যে আপনাকে স্বয়ং ওখানে যেতে হবে এবং মির্জা আকবরই আপনাকে কারণটা জানাবে বলেছেন। তবে এইটুকু বলতে পারি, মির্জা আকবর তার বাবা ঔরঙ্গজেবকে মেরে সেই সিংহাসন দখল করতে চায়। তো সভাসদগণেরা সাম্ভাজিকে ওখানে যেতে বাধা দেয়, কারণ মির্জা আকবর হয়তো তার বিরুদ্ধেই কোনো ষড়যন্ত্র করেছে, সেখানে গেলেই হয়তো সাম্ভাজির বিপদ ঘটতে পারে। মুঘলদের বিশ্বাস করা একদমই উচিত নয়, হয়তো আপনিই ফেসে যাবেন। কিন্তু সাম্ভাজি সিদ্ধান্ত নেয় সে যাবেই এবং নিরস্ত্র হয়েই যাবে। তো সভাসদগণ আবারও বাধা দেয়, কিন্তু সাম্ভাজি শোনে না। শুধু তার স্ত্রীর মুখেই কোনো ভয়ের ছাপ নেই, কারণ তার স্বামীর প্রতি তার পূর্ণ আস্থা আছে। তো কথায় কথায় তার স্ত্রী তাকে জানায় সে মা হতে চলেছে। তো এতে সাম্ভাজি খুবই খুশি হয়।
তো এরপরে সে মির্জা আকবরের সঙ্গে দেখা করতে আসে। সে সেখানে প্রবেশ করতেই কিছু সৈন্য এসে আক্রমণ করে, কিন্তু সাম্ভাজির সঙ্গে তারা পেরে ওঠে না। তো একটু পরেই মির্জা আকবর আসে। তো সে বলে, আমি দেখছিলাম আপনি সত্যি অস্ত্র নিয়ে এসছেন কিনা। সাম্ভাজি বলে, আমি আমার অস্ত্রকে সম্মান করি, যাত্রার সঙ্গে যুদ্ধ করে সেটা নষ্ট করতে চাই না। সে যাই হোক, আপনি আমাকে ডেকেছেন কেন? আকবর বলে, সব জায়গাতেই খবর ছড়িয়ে পড়েছে যে মারাঠা সৈন্যরা কাউকে ভয় পায় না, তাই আপনার কাছে সাহায্য চাইতে নিজের রাজ্য ছেড়ে আপনার কাছে এসছি। অর্থাৎ আকবর সাম্ভাজির সাহায্য নিয়েই তার বাবা ঔরঙ্গজেবকে মেরে সিংহাসন দখল করতে চায়, কারণ ঔরঙ্গজেব তারও শত্রু, সাম্ভাজিরও শত্রু। তাই সে সাম্ভাজির সঙ্গে এক হতে চাইছে। কিন্তু সাম্ভাজি আকবরের এই প্রস্তাবে রাজি হয় না। সে বলে, আমরা মারাঠারা কখনোই মুঘলদের সঙ্গে হাত মেলাবো না। আকবর বলে, আমাদের উদ্দেশ্য তো একই। সাম্ভাজি বলে, না, আমরা একই নই। মারাঠারা কখনোই বিশ্বাসঘাতকতা করে না, আর আপনি তো সেখানে নিজের বাবাকেই মারতে চাইছেন, আর আমরা যোগ্য ব্যক্তিকে সিংহাসনে বসানোর জন্য যুদ্ধ করে চলি। আকবর বলে, বিশ্বাসঘাতক তো আপনার পরিবারেই আছে। সাম্ভাজি এইবারে রেগে যায় এবং আকবরের গলা চেপে ধরে। তখনই আকবর সাম্ভাজিকে একটা পত্র দেখায়, যেটা পাঠিয়েছে স্বয়ং রাজমাতা। তো সেই চিঠির সারমর্ম এই যে, আপনার শত্রু আপনার বাবা ঔরঙ্গজেব, আর আমার শত্রু হচ্ছে সাম্ভাজি। আপনি যদি আমার শত্রুকে শেষ করে দিতে পারেন, তাহলে আমিও আপনার বাবাকে মারার জন্য সব রকম সাহায্য করব। তো এটা দেখে সাম্ভাজি পুরোই অবাক। সে এমনটা কখনোই ভাবতে পারেনি যে তার সৎ মা রাজমাতা এমন কিছু করতে পারে তার বিরুদ্ধে। তো এরপরে সাম্ভাজি আকবরকে বলে, আমি আপনার সঙ্গে হাত মিলিয়ে আপনার বাবাকে মারতে আমি পারবো না, তবে কথা দিচ্ছি যে আপনি যতদিন এই মারাঠা সাম্রাজ্যে থাকবেন ততদিন মোগল সৈন্যদের আপনার গায়ে একটা আঁচও কাটতে আমি দেব না। আপনি এখানে সম্পূর্ণই সুরক্ষিত থাকবেন। তো এরপরে সাম্ভাজি সেখান থেকে চলে আসে। তো রাজমাতার এই বিশ্বাসঘাতকতার খবরটা সাম্ভাজির স্ত্রী যখন জানতে পারে, তাই সে বালাজির কাছে এসে এর কৈফিয়ত চায়। বালাজি বলে, আমার এতে কোনো দোষ নেই, রাজমাতা বলেছিল আমি তাই লিখেছি। তো ইয়াসুবাই বলে, বিশ্বাসঘাতকতাদের কোনো ক্ষমা নেই বলে তাকে কারাগারে বন্দি করে দেয়। শুধু বালাজিই নয়, রাজসভাতেই যারা যারা রাজমাতার সঙ্গে হাত মিলিয়ে সাম্ভাজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত, সব কটাকেই ধরে হাতির পদপৃষ্ঠ দ্বারা সবাইকে মেরে ফেলে। তো রাজমাতার বিশ্বাসঘাতকতার খবর যখন তার ভাই শাল লস্কর জানতে পারে, তাকে গালিগালাজ করতে থাকে যে সে এইরকম কাজ কি করে করতে পারে। তখন রাজমাতা শাল লস্করকে বলে, ভুলে যেও না, আমি কিন্তু এই সাম্রাজ্যের রাজমাতা। শাল লস্কর বলে, হ্যাঁ, আমি ভুলিনি, কিন্তু আপনি ভুলে গেছেন আপনি কি করে রাজমাতা হয়েছেন। মাত্র 14 বছর বয়সে শিবাজি মহারাজ তার মারাঠা সাম্রাজ্যের স্বরাজের কথা ভেবেছিলেন, আর তার ছেলে সাম্ভাজি মহারাজ 9 বছর বয়সেই তার বাবার স্বপ্ন পূরণ করেছিল। সে এই সাম্রাজ্যের জন্য নিজের জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে গেছেই বলে আপনি আজকে রাজমাতা হতে পেরেছেন। আর সেই সব কিছু ভুলে গিয়ে আজকে লোভে পড়ে মারাঠা সাম্রাজ্যের বিরুদ্ধেই উঠে পড়ে লেগেছেন। তো রাজমাতা বলে, আমার ছেলেকে এই সাম্রাজ্যের রাজা বানানোর জন্য যা যা করা প্রয়োজন আমি সব করব। আমার ছেলেকে রাজা বানানোর স্বপ্ন যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে এই অপরাধ আমি বারবার করতে রাজি। সে এই সব কথা তার ছেলের সামনেই বলছিল। সে ছোট হলেও তার মায়ের এই স্বার্থপরতার রূপ দেখে তারও যেন কোথাও না কোথাও তার মায়ের ওপরে ঘৃণা হয়। সে সেখান থেকে চলে যায়। এইদিকে ঔরঙ্গজেব তার রাজ্য বুরহানপুরের দিকে রওনা দেয়, যেটা আর কি সাম্ভাজি জয় করে নিয়েছে। যেহেতু রাজ্যের সেনাপতিকে পরাস্ত করে সাম্ভাজি এই রাজ্য জয় করে নিয়ে গেছে, তাই সেনাপতি খান জামানের পিঠে ভারী বোঝা চাপিয়ে নত মস্তক করে রাখা হয়। তো খান জামান ঔরঙ্গজেবের কাছে ক্ষমা চায়। তো ঔরঙ্গজেব বলে, আমার পিতা সম্রাট শাহজাহান এই মুঘল সাম্রাজ্যের মুকুট আমার ভাই দানাশিকোর মাথায় পরাতে চেয়েছিল, তাই আমি দানাশিকোর মাথাটাই কেটে বাবাকে উপহার স্বরূপ পাঠিয়ে দিয়েছি। আর আমার পিতা শাহজাহানকে ওই তাজমহলের সামনেই একটা কুঠুরিতে 8টা বছর বন্দি করে রেখেছিলাম। ওই তাজমহল দেখতে দেখতেই তার মৃত্যু ঘটে গেছে, যেখানে আমি আমার বাবা ভাইয়ের থেকেই সিংহাসন ছিনিয়ে নিয়েছি, আর সেখানে কিনা একটা 24 বছরের ছেলে আমার সব থেকে সুন্দর অঞ্চলটাকেই দখল করে নিল, আর তুমি সেনাপতি হয়ে তা রক্ষা করতে পারলে না। তোমাকে তো শাস্তি পেতেই হবে। তো ঔরঙ্গজেব খান জামানেরও গদ্দান নিয়ে নেয়। আর ঠিক এই সময় আর একটা সংবাদ আসে যে তার ছেলে মির্জা আকবরকে মারাঠারা আশ্রয় দিয়েছে। এতে ঔরঙ্গজেব আরও রেগে যায়। তো সে তার মাথার মুকুট খুলে ফেলে বলে, আমি আমার বংশের লাশের উপরে দাঁড়িয়ে এই মুকুট আমি ধারণ করেছিলাম, আর আজকে সেটা আমি খুলে ফেলছি। এই সাম্ভাজিকে না মারা পর্যন্ত এই মুকুট আমি আর ধারণ করব না। এবং তার সৈন্যদেরকে আদেশ দেয় মারাঠা সাম্রাজ্যের কোনায় কোনায় ঢুকে সমস্ত রাজ্যটাকেই ধ্বংস করে দিতে। তো এরপরে মোগল সৈন্যরা নানা দলে বিভক্ত হয়ে নানা দিক দিয়ে মারাঠা সাম্রাজ্যে ঢুকে পড়ে এবং গ্রামের মানুষদেরকে নৃশংসভাবে মারতে থাকে। কখনো তারা গ্রামের মানুষদেরকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে দিচ্ছে, বাচ্চাদেরকে বেঁধে জলে চুবিয়ে মারছে। তারা একসময় এতটা মানুষ মারে যে নদীর জল পর্যন্ত লাল হয়ে যায়।
কয়েকটা গ্রামে আগুনও জ্বালিয়ে দেয়। মানে কয়েকদিনের মধ্যেই মোগল সৈন্যরা খুব মারাত্মকভাবে মারাঠাদের মারতে থাকে। তো মারাঠা সৈন্যরা প্রথমটাই খুব একটা বুঝতে না পারায় তারা এত বড় বিধ্বংসী সামলাতে পারে না। তো এইদিকে ঔরঙ্গজেবের রাজসভায় খুব উল্লাস চলছে, সবাই আনন্দে মেতে উঠেছে। তো ঔরঙ্গজেবের মেয়ে বলে মারাঠাদের কাছে এই মুহূর্তে মাত্র 25,000 সৈন্য আছে। তো ঔরঙ্গজেব ঠাট্টা করেই বলে মারাঠা সাম্রাজ্যের কতগুলো অঞ্চল আমাকে দখল করতে হবে, আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না। তো এইদিকে সাম্ভাজি তার রাজ্যের এই করুণ পরিস্থিতি দেখে আর সে স্থির থাকতে পারে না। সে তার রাজসভার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কিভাবে যুদ্ধ করলে জেতা যায় তা নিয়ে আলোচনায় বসে, কারণ তারা এখন সংখ্যায় কম, সুতরাং শক্তি নয় বুদ্ধি দিয়ে লড়তে হবে। তো তারা পরিকল্পনা করে জঙ্গল, জলাভূমি, ক্ষেত, খামার সবকিছুর মধ্য দিয়ে আড়ালে যুদ্ধ করবে, কারণ তাদের এলাকা শুধু তারাই চেনে। সুতরাং আচমকা যুদ্ধ করলে মুঘলরা সংখ্যায় বেশি হলেও তাদের সঙ্গে পেরে উঠবে না, মানে যাকে আমরা গেরিলা যুদ্ধ বলেই জানি। তো রাত্রেবেলা সাম্ভাজি রাজমাতার কাছে আসে। বয়সের সঙ্গে সঙ্গে রাজমাতা এখন অসুস্থ হয়ে পড়েছে, সে ঘুমাচ্ছিল। সাম্ভাজি তার পায়ের কাছে এসে বলে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনি যেটা চান সেটাই যেন হয়, এবং সে রাজমাতাকে প্রণাম করে সেখান থেকে চলে যায়। হ্যাঁ, রাজমাতা তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করলেও সে রাজমাতাকে এখনো মায়ের চোখেই ভালোবাসে। তো এরপরে সাম্ভাজি তার স্ত্রীর থেকে বিদায় নিয়ে যুদ্ধে অগ্রসর হয়। তো তাদের প্ল্যান অনুযায়ী তারা মুঘলদের ওপরে কখনো গাছের আড়াল থেকে যুদ্ধ করে, কখনো ক্ষেতের মধ্যে লুকিয়ে থেকে যুদ্ধ করে, কখনো জলের মধ্য দিয়ে যুদ্ধ করে। এইভাবে সাম্ভাজি গেরিলা যুদ্ধ চালিয়ে যায় এবং তারা অল্প সংখ্যক হয়েও মুঘলদের বেশিরভাগ সৈন্যই কমে যায়, আর এর মধ্যেই রাজমাতাও মারা যায়। তো রাজমাতার সৎ কাজের সময় সাম্ভাজি তার মামাকে বলে, মানে রাজমাতার ভাইকে আর কি, যে তার মেয়ে তারার সঙ্গে রাজমাতার ছেলে রাম রাজার সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। এটা শুনে শাল লস্কর খুবই খুশি হয় এবং সে রাজিও হয়। তো এরপরে সাম্ভাজি আবারও যুদ্ধে ফিরে যায়। তো এরপরে কয়েক বছর ধরে যুদ্ধ চলতেই থাকে। তো শেষমেশ মোঘল সৈন্যদের সংখ্যা কমে আসে। তো এরপরে ঔরঙ্গজেব ও তার সভাসদগণ মিলে প্ল্যান করে যে সাম্ভাজিকে এইবারে বন্দি করতে হবে। তো এর কিছুদিন পরে মির্জা আকবরের খবরও এরা পেয়ে যায়। তো এরপরে ঔরঙ্গজেবের মেয়ে বলে মারাঠাদের মধ্যেও মির্জা আকবরের মতো এইরকম বিশ্বাসঘাতক অবশ্যই আছে, সেটা খুঁজে বার করতে হবে আমাদের, এবং তাকেই হাতিয়ার করে সাম্ভাজিকে আমাদের বন্দি করতে হবে। তো এইদিকে দেখতে পাই মির্জা আকবরের ওপরে মোগল সৈন্যরা আক্রমণ করে। আর যেহেতু সাম্ভাজি তাকে কথা দিয়েছিল যে সে যতক্ষণ মারাঠা রাজ্যের মধ্যে থাকবে ততক্ষণ তাকে রক্ষা করবে, তাই এবারের মতো মারাঠা সৈন্যরা মির্জা আকবরকে বাঁচিয়ে নেয়। তো আকবর যে বেঁচে গেছে এই খবরটি ঔরঙ্গজেবের মেয়ের কাছে পৌঁছে যায়। সে তার বাবাকে বলে যে ওর কপাল ভালো, এইবারেও বেঁচে গেছে, তবে সাম্ভাজিকে ধরার জন্য ও সভাসদগণের মধ্যে 2 জন বন্ধুকে আমি পেয়ে গেছি যারা ওকে ধরিয়ে দিতে সাহায্য করবে। তো এইদিকে মির্জা আকবর সাম্ভাজির কাছে এসে বলে আমি আর ভারতবর্ষে থাকতে চাই না। তো সাম্ভাজির মন্ত্রীগণেরা বলে আর কয়েকদিনের মধ্যেই তো আমরা যুদ্ধ জয় করে নেব, আর তো মাত্র কটা দিন, যুদ্ধ বিজয়ের আনন্দ আপনিও উপভোগ করে যান। কিন্তু মির্জা আকবর থাকতেই চায় না। সাম্ভাজি বলে মুঘলদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না, শুধু দরকারের সময় মনে পড়ে। মির্জা আকবর বলে সত্যি কথা বলতে আমার প্রাণ বাঁচানোর জন্যই আমি চলে যাচ্ছি, আর আপনিই বা কতদিন আমাকে সুরক্ষা প্রদান করবেন? আমার সুরক্ষার চেয়ে আপনার রাজ্য জয় করাটাই বড় কথা, আপনি করুন, আমি আসি। তো এরপরে সাম্ভাজির কাছে খবর আসে যে শাল লস্কর মারা গেছে। সে তার শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করেছিল, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। তো শাল লস্করের মৃত্যুতে সাম্ভাজি খুবই ভেঙে পড়ে, তার অনেক কষ্ট হয়, কারণ শাল লস্কর তাকে খুব ভালোবাসতো এবং সে তাকে সম্মান করত। যাই হোক, সে নিজেকে শক্ত করে। আর যুদ্ধ পরিস্থিতি দিন দিন এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে মারাঠা শক্তি কয়েকদিনের মধ্যেই না মুখ থুবড়ে পড়ে। তাই সাম্ভাজি সবাইকে নিয়ে একটা মিটিং করে, সে এইবারে সরাসরি ঔরঙ্গজেবের দুর্গই আক্রমণ করবে। তো সেই মতো সে প্ল্যানও করে। আর এইদিকে দেখতে পাই সাম্ভাজির ছেলেও কিছুটা বড় হয়েছে, আর রাম রাজাও অনেকটাই বড় হয়েছে এখন। রাম রাজাও এখন সাম্ভাজির সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। তখন সাম্ভাজি তাকে বুঝিয়ে বলে যে তুমি এখানেই থাকো, বাচ্চা, বুড়ো ও মেয়েদের রক্ষা করবে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে যখন তার স্ত্রীকে সে বলে যে তোমার ভয় করছে না, আমি তো সরাসরি এখন ঔরঙ্গজেবের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, তখন তার স্ত্রী বলে হ্যাঁ, ঔরঙ্গজেবের জন্য ভয় হচ্ছে, তোমার জন্য না, তোমার জন্য পুরো রাজ্য অপেক্ষা করে আছে, বিজয়ী হও। তো এরপরে সাম্ভাজি সৈন্য নিয়ে তার পরিকল্পনা মাফিক এগোতে থাকে। তো একদিন হঠাৎ সাম্ভাজির প্রহরী খেয়াল করে একদল সৈন্য দূর থেকে তাদের দিকে এগিয়ে আসছে। সৈন্যগুলি আসলে মোঘল সৈন্যর দল। তো তারা যে পথ দিয়ে ঢুকছে সেই পথ একমাত্র এই মারাঠা দুর্গের লোকেরাই জানতো, কিন্তু ওই পথের হদিশ মুঘলরা পেল কি করে? এখানেই স্পষ্ট হয়ে যায় তাদের সঙ্গে তাদেরই দলের কোনো লোক বিশ্বাসঘাতকতা করেছে, আর তারা আর কেউই নয়, কানুজি আর গানুজি। এরাই মোঘলদের সঙ্গে মিশে মারাঠাদের সবকিছুই তাদেরকে জানিয়ে দিয়েছে, এবং তারা রাতের বেলাতেই আচমকা হামলা করে দিয়েছে। তো
সাম্ভাজির কানে এই খবরটা গিয়ে পৌঁছায় এবং সাম্ভাজি কানোজি আর গানোজির ওপরে খুবই রেগে যায়। রাগে তার পুরো রক্ত মাথায় উঠে যায়। এর মধ্যেই মোগল সৈন্যরা দুর্গের মধ্যে প্রবেশ করে ফেলেছে। সাম্ভাজি উদ্দি সাহসে যুদ্ধ করতে থাকে। সে প্রায় একাই সহস্র সৈন্য সমান যুদ্ধ করতে থাকে। কিন্তু তখন দুর্গে মাত্র 150 সৈন্য সামন্ত উপস্থিত ছিল আর মোগলরা ছিল 5000। তো স্বাভাবিকভাবেই তারা পেরে উঠছিল না। তো এই যুদ্ধে সাম্ভাজির অনেক কাছের মানুষও মারা যায় আর তাদের মৃত্যু চোখের সামনে দেখে সাম্ভাজি আরো ক্ষেপে যায় এবং সে পুরো সিংহের মতো যুদ্ধ করতে থাকে। তো এরপরে সেখানে ঔরঙ্গজেবের মন্ত্রী সভার কিছু লোক আসে। তো মন্ত্রী সাম্ভাজির এই রূপ দেখে বলে, এত হাজার হাজার সৈন্য মিলে একজনকে পরাস্ত করতে পারছে না। তখন একজন সভাসদ বলে যে যতক্ষণ ওর হাত পা খোলা থাকবে ততক্ষণ ওকে হারানো সম্ভব নয়। তাই মন্ত্রীর আদেশে সৈন্যরা বড় শিকল দিয়ে সাম্ভাজিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে এবং তাকে টেনে ঔরঙ্গজেবের সামনে নিয়ে আসা হয় এবং তার উপরে সবাই মিলে তরোয়াল দিয়ে তার শরীর ক্ষতবিক্ষত করে দেয়। তখন সাম্ভাজির রাজকবির জ্ঞান ফেরে এবং সে সাম্ভাজিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাকেও ধরে এনে সাম্ভাজির সঙ্গে বেঁধে ফেলা হয়। তো ওই দিন রাত্রেবেলাতেই সভাকবিকে মেরে ফেলা হয়। তো ঔরঙ্গজেব সাম্ভাজিকে তার বশ্যতা স্বীকার করতে বলে, কিন্তু সাম্ভাজি তো সেটা মানবেই না। তখন সে বলে, একে এতটা কষ্ট দাও যাতে এ আমার কাছে মৃত্যু ভিক্ষা করে। তো এরপরে সাম্ভাজির নখ উপড়ে ফেলা হয়। তারপরে তার সারা শরীরের ক্ষত স্থানে নুন দিয়ে সারা শরীর মাখিয়ে দেয়। সাম্ভাজি এইসব যন্ত্রণা মুখ বুজে সহ্য করতে থাকে। তো এরপরে ঔরঙ্গজেবের আদেশে লোহার শিখ গরম করে তার চোখের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার চোখ নষ্ট করে দেয়, কিন্তু সাম্ভাজি মুখ দিয়ে একটা রাহ বের করে না। তো ঔরঙ্গজেব পুরো অবাকই হয়ে যায় যে এ কেমন ছেলে, এতটা কষ্ট দেওয়ার পরেও মুখ দিয়ে একটা রাহ পর্যন্ত বের করলো না। সে এইবারে নিজেই টেনশনে পড়ে যায়। ঔরঙ্গজেব বলে যে তুমি মোগলদের সঙ্গে চলে এসো, তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। সাম্ভাজি বলে, আপনি মারাঠাদের দলে চলে আসুন, আপনার জীবন ভালো হয়ে যাবে। মানে এখানে সাম্ভাজিকে ধর্ম পরিবর্তনের কথা বলা হয়েছে, কিন্তু সাম্ভাজি উল্টেই তার ধর্মে ঔরঙ্গজেবকে আসতে বলে। তো যাই হোক, পাল্টা উত্তর শুনে ঔরঙ্গজেব এইবারে খুব রেগে যায় এবং সাম্ভাজির জিভ কেটে নেয়। তো এরপরেই সাম্ভাজির মৃত্যু ঘটে। সাম্ভাজি মারা গেলেও ঔরঙ্গজেব খুশি হতে পারে না, কারণ সাম্ভাজিকে এতটা কষ্ট দেওয়ার পরেও ঔরঙ্গজেবের কাছে সে মাথা নত করেনি। সে মৃত্যুকেও উৎসবের মতো পালন করে গেল। এটাতেই ঔরঙ্গজেব পুরো ভেঙে পড়ে। সে শেষমেশ জিতেও হেরে গেছে। তো এদিকে সাম্ভাজির স্ত্রী এইসব শুনেও ভেঙে পড়ে না। সে মন শক্ত করে রাম রাজাকেই সিংহাসনে বসায় এবং পুরো পরিবারকে সে সামলায়। তো এইদিকে দেখতে পাই ঔরঙ্গজেবের কাছে বার্তাবাহক এসে বলে যে মারাঠা সাম্রাজ্যের রাজা এখনো বেঁচে আছে। এই খবর শুনে ঔরঙ্গজেব খুব রেগে যায় এবং তার সব রাগ ওই বার্তাবাহকের ওপরেই ঝাড়তে থাকে। তাকে ছোড়া খাতে পুরো মেরেই ফেলে। সে বলতে থাকে, সাম্ভাজির মতো এমন একটা সন্তান যদি আমাদের বংশে জন্মাতো তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। শিবাজির ওপরে আমার হিংসা হয়। তার বাচ্চার মতো যদি একটা বাচ্চা আমাদের বংশে হতো না, এই পুরো ভারতবর্ষই আমি দখল করে ফেলতাম। এবং সে রাগে ক্ষোভে টেনশনে সেখানেই লুটিয়ে পড়ে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।